পরিবারের মধ্যে কান্না আছে, যারা জমি বিক্রি করে, যারা তার ছেলে মেয়েদেরকে রেখে বিদেশ যায়, এবং যারা এখন আমার কথা যদি শুনে বিদেশে, তারাও স্বীকার করবে যে মালয়েশিয়াতে যারা আছে বা যেসব জায়গায় আছে তারা বলবে যে ভাই কথাটা ঠিকই, 7 লাখ টাকা করে খরচ করে আসছি, এখন জানটা আমার শেষ হয়ে যাচ্ছে। এই মালয়েশিয়ার ইতিহাস অনেক বড় ইতিহাস। মালয়েশিয়াতে যখন 96, 97, 1997 লোকজন যায়, তখন থেকে কিন্তু এখানে সমস্যা। আমরা শুনেছি শ্রমিকদেরকে জঙ্গলে বাঘে খেয়েছে। ওখানে একটা অর্গানাইজেশন আছে তেনাগানিতা, তারা এটা নিয়ে কেস করেছিল, যেখানে রামরু আইন ও সালিশ কেন্দ্র, সেই 97-98 সনের কথা, আজকে থেকে 20-24 বছর তারা কেস করেছিল মালয়েশিয়াতে। এখান থেকে আমরা এভিডেন্স দিয়েছিলাম। পরবর্তীতে 2008 সালে আপনারা জানেন কলিং ভিসার নামে হাজার হাজার লোকে ওখানে যে কাজ পায় নাই, সেই ঘটনাও আছে। এটার মালয়েশিয়া ইতিহাস। এরপরে শুরু হলো, হ্যাঁ, একটা উদাহরণ কিন্তু মধ্যখানে হয়েছে, আপনারা ভুলে যান নাই, যে একটা G2G হয়েছিল, মাত্র 10,000 লোক গিয়েছে, এবং সেই G2G একটা এক্সাম্পল যে মানুষ বিনা পয়সায় বা 10,000 টাকা 20,000 টাকা দিতে পারে, খালি প্লেন ভাড়া এবং একটা মাইগ্রেশন কস্ট ছিল, এবং সেটা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দেওয়া হতো। তার মানে শ্রমিক একবার বিনা পয়সায় যেত। উদাহরণ আছে না? আছে। কিন্তু সেটা কে করবে? তাহলে আমি হাজার হাজার কোটি টাকা চুরি করবো কিভাবে? আমরা তো একটা অসভ্য। আমরা তো কাউকে, আমরা এক কথা এখানে বলবো, আরেক কথা আরেক জায়গায় বলবো। এই বিষয়টা নিয়ে যাইয়ে সংসদে কথা হয়েছে না, চোর হিসেবে গণ্য করা হয়েছে না, তখন কেউ কি এটার প্রতিবাদ করেছে? মিডিয়া একমাত্র যে নাকি বছর পর বছর রিপোর্ট করে যাচ্ছে, বছর পর বছর তারা মিডিয়াতে বলছে, কিন্তু আমাদের কি লজ্জা আছে? আমি আজ এ মাইগ্রেন্ট ওয়ার্কার, শ্রমিক হিসেবে আমি বলবো যে আমাদেরও তো আমরা কেন 5 লাখ টাকা করে দেই, 7 লাখ টাকা করে দেই? আমাদেরকে যে তারা আপনার এই অন্ধ করে রেখেছে, তারা কারা? যারা আমাদেরকে স্বপ্ন ব্যবসা করে, যারা আমাদেরকে স্বপ্ন দেখায়। আমাদের মধ্যে দালাল আছে, আমাদের মধ্যে অনেক ভালো খারাপ লোক আছে। রিক্রুটমেন্ট এজেন্সি আমাদের এখন বন্ধু, তাদের সাথে আমরা একসাথে কাজ করি। কিন্তু এখানে ফখরুল ভাই বলে গেল যে তাদের মধ্যে এখন যে 3,000 লাইসেন্স হলো, হঠাৎ করে সিন্ডিকেট হলো আর লাইসেন্স হচ্ছে। কিন্তু যারা জেনুইন রিক্রুটমেন্ট এজেন্সি, যাদের পূর্ব পরিচিতি আছে, এবং যারা এখানে শুধু বিদেশে লোকই পাঠায় না, তার ট্রেনিং সেন্টার করে ট্রেনিং দেয়, যারা বিদেশে আমাদের খোঁজ খবর রাখে, তাদের মূল্যায়ন কোথায়? তো সুতরাং আজকে আমি একটা কথাই বলবো, যে বর্তমান সরকার কাছে আমাদের একটা বড় চাহিদা, যে লস অ্যান্ড ড্যামেজ, ক্ষতি মূল্যায়ন। দেখেন, বাংলাদেশ কিন্তু একটা ক্লাইমেট চেঞ্জের মতো, আপনারা জানেন, আমরা ঝড়ের মুখে পড়ি, আমরা নদী ভাঙ্গনের শিকার হই। গ্রামের লোকদের জিজ্ঞেস করেন, বলবে যে এটা আল্লাহর ইচ্ছা, নদী ভাঙ্গন তো হইতেছেই, হবেই। কিন্তু এখন সাইন্টিফিক্যালি জানা গেল যে না, এটা ক্লাইমেট চেঞ্জের কারণে হচ্ছে, অন্য কেউ দায়ী, তাই না? কপেও আলোচনা হচ্ছে। কিন্তু আমার যে লস অ্যান্ড ড্যামেজ, সেটাকে আমি কিন্তু নিরূপণ করতে পারি না, বা আমি কম্পেনসেশন যেতে পারি না। সেম ওয়েতে আমাদের যে প্রবাসীরা বিদেশে যাওয়ার জন্য যে লস অ্যান্ড ড্যামেজ হয় একটা মানুষের, তার খবর কতজন রাখে? 2-1টা কেস স্টাডি আমরা দিতে পারবো, 100 দিতে পারবো, 200 দিতে পারবো, 2000 দিতে পারবো, কিন্তু প্রতিটা পরিবারের মধ্যে কান্না আছে, যারা জমি বিক্রি করে, যারা তার ছেলে মেয়েদেরকে রেখে বিদেশ যায়, এবং যারা এখন আমার কথা যদি শুনে বিদেশে, তারাও স্বীকার করবে যে মালয়েশিয়াতে যারা আছে বা যেসব জায়গায় আছে, তারা বলবে যে ভাই কথাটা ঠিকই, 7 লাখ টাকা করে খরচ করে আসছি, এখন জানটা আমার শেষ হয়ে যাচ্ছে। আপনি জানেন, যারা ফেরত আসছে তাদেরকে আমরা এখন একটা রেজিস্ট্রেশন আনছি। হাজার হাজার দুঃখের কথা তাদের কাছে শুনি, তারা বিদেশে যে এই টাকা তোলার জন্য কি না করে। এখানে যারা যায়, তারা মনে করে যে ওইখানে একটা স্বপ্নেরই, ওখানে পয়সা খালি পকেটে পুরবে, খালি টাকার অভাব নাই, কিন্তু ওইখানে যে বাস্তবতা তারা দেখতে পারে।